প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। তোমরা জানো, বিগত কয়েকদিন যাবত আমি তোমাদের সাথে আছি হিসাব বিজ্ঞান সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে। বিগত ক্লাসগুলোতে আমি বিবিএ অনার্সে যারা আছো, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিন্যান্স এবং প্রফেশনাল লেভেলে যারা আছো তাদের জন্য বিগত কয়েকদিন ওয়ার্কশিটের উপরে আমি ডিসকাস করেছি। আবার ধরো রিস্ক অ্যানালাইসিস এর উপরেও ফিন্যান্স থেকে আলোচনা করেছি। তো বিগত 4 দিন যাবত আমি তোমাদের একটি নতুন বিষয় নিয়ে তোমাদের সাথে আছি। যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিবিএ অনার্সে ভর্তি হবে, তোমরা জানো ইতোমধ্যে তোমাদের সার্কুলার হয়ে গেছে। 21শে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের 28 তারিখ পর্যন্ত এই আবেদন চলবে। তো যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স কোর্স এ ভর্তি হতে যাচ্ছ অথবা ভর্তি হতে চাও, তাদের জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যে একটা মান বন্টন দেওয়া আছে, বাংলাতে 25 মার্ক, ইংরেজিতে 25, হিসাব বিজ্ঞানে 20, ম্যানেজমেন্ট মানে ব্যবসায় নীতি ও প্রয়োগে 20 এবং বাংলাদেশ প্রসঙ্গ থেকে সাধারণ জ্ঞান 10 মার্ক। এভাবেই কিন্তু তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। মে মাসের 3 তারিখ শনিবার সকাল 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত। সেই পরীক্ষায় যারা ন্যূনতম 35 পাবে তারা পাস করবে, মানে ভর্তির যোগ্য হিসেবে বিবেচিত হবে। এরপরে সংখ্যা অনুপাতে সিট কিভাবে বন্টন হবে সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব। তো সেই সুবাদে আমি তোমাদের সাথে আছি। তোমরা শুরু থেকে যদি শেষ অবধি দেখো, আশা করি উপকৃত হবে। তো এরপরেও যদি কোনো প্রবলেম থাকে, তোমরা নিম্নোক্ত হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, 01711488315 এই নাম্বারে। আমি তোমাদের সাথেই থাকবো ইনশাল্লাহ। আর যত ধরনের প্রবলেমই হোক না কেন, সেটা আমি তোমাদেরকে সলভ করার চেষ্টা করব। তো বিষয়টা তোমরা বুঝতেই পেরেছ। অ্যানুয়াল অ্যাডমিশন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত লেকচার নম্বর আজকে 4 ফর বিবিএ অনার্স। লেকচার ফ্রম অ্যাকাউন্টিং 1, লেকচার ফ্রম অ্যাকাউন্টিং 1, তার মানে ইন্টারমিডিয়েট যে হিসাব বিজ্ঞান তোমরা পড়েছ
সেখানে দুটো পার্ট ছিল, হিসাব বিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র। আমি তোমাদের প্রথম পত্র থেকে প্রথম যে বিষয়গুলো সেটা আলোচনা করতেছি। ধাপে ধাপে পর্যায়ক্রমে আমি সামনের দিকে আগাবো। তো এটা হচ্ছে আমার একটা লেকচার পেজ। এখানে তোমাদের আজকে যে কয়টি বিষয় তুলে ধরবো সেটা একটু খেয়াল করো প্লিজ। আমরা শুরুতেই দেখো একটা প্রশ্ন আমি নিচ্ছি এখানে, তোমরা আগে নিজের থেকে ট্রাই করবে, এরপরে সমস্যা হইলে আমাকে বলবে। যেমন ধরো ব্যবসায়ের অনগদ লেনদেন। এই যে একটা প্রশ্ন লিখলাম, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। এখানে ক নম্বর আমি লিখলাম, চারটা অপশন দিব। অপশনের মধ্যে প্রথমটা হলো অবচয়, দ্বিতীয়টা হচ্ছে বিজ্ঞাপন, তৃতীয় যেটা সেটা হলো কমিশন, আর লাস্ট অফ অল যেটা আছে সেটা হচ্ছে ভাড়া। দেখো প্রিয় শিক্ষার্থী বৃন্দ, এখানে প্রশ্নটা কি দেওয়া আছে যে কোনটি ব্যবসায়ের অনগদ লেনদেন। আমরা জানি যে সমস্ত লেনদেনের মাধ্যমে নগদ টাকা আসেও না, নগদ টাকা যায়ও না, এমন ধরনের লেনদেনকে আমরা অনগদ লেনদেন বলতে পারি। চারটা আইটেম আছে। অবচয়, ইংরেজিতে বলা হয় ডিপ্রিসিয়েশন, বিজ্ঞাপন, দ্যাট মিন্স অ্যাডভার্টাইজমেন্ট, কমিশন, আর লাস্ট ওয়ান যেটা আছে সেটা তোমরা একটু দেখো, ভাড়া আছে। তাহলে পরে এই যে চারটা আইটেম, তোমরা কি কেউ গেস করতে পারছো চারটার মধ্যে কোন আইটেমটা সঠিক হবে? কেউ বলতে পারবে? এটা হবে অবচয়। কেন অবচয়? এই জন্য আমরা জানি যে স্থায়ী কোনো সম্পদ যদি ব্যবহার করি, তার যে মূল্যের কমতি, তার যে মূল্যটা হারিয়ে যায় সেটা হলো ডিপ্রিসিয়েশন, অবচয়। তাহলে এই অবচয়ের জন্য নতুন করে কোনো টাকা কি আমরা খরচ করেছি? অবশ্যই না। তাহলে তোমরা বলো তো যে কেন বিজ্ঞাপন হলো না, কেন কমিশন হলো না, কেন ভাড়া হলো না? তোমাদের উত্তরে আসবে বিজ্ঞাপন বাবদ আমরা নগদ টাকা খরচ করেছি। কমিশন এটা আমরা পেতেও পারি, কমিশন আবার দিতেও পারি, যদি দেই সেটা আমার খরচ হয়ে যাবে, যদি আমি পাই সেটা আমার ইনকাম হবে।
তাহলে সেখানে নগদ টাকার সাথে রিলেটেড। আর ভাড়া যেটা, ভাড়া যদি আমি পাই তাহলে আমার ইনকাম হবে, ভাড়া যদি প্রদান করি খরচ হবে। যেহেতু কিছু বলা নেই, যার কারণে এটা খরচ হিসেবে বিবেচিত হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে কোনটি ব্যবসায়ের অনগদ লেনদেন তোমরা বলবা, বলবা কি লিখবা, ভরাট করবে, অবচয় যেখানে আছে সেই জায়গাটাতে তোমরা গোল্লা ভরাট করে দিলেই হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছ। এরপর আমি এটাকে ইরেজ করে দিচ্ছি, ঠিক আছে। এরপরে আমি যেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চাই, দেখো আজকের জন্য 2 নম্বর একটা আইটেম আমি আলোচনা করলাম। সাপোজ 4,000 টাকার, এই দেখো 4,000 টাকার, তারপরে কি আছে, প্রদেয় বিলে, এই যে বিলে স্বীকৃতি, এলো স্বীকৃতি, প্রদেয় বিলে স্বীকৃতি, এরকম হবে স্বীকৃতি, হ্যাঁ, স্বীকৃতি প্রদান করলে, স্বীকৃতি প্রদান করলে, স্বীকৃতি প্রদান করলে হিসাব সমীকরণে, হিসাব দেখতে পাচ্ছ, সমীকরণে, হিসাব সমীকরণে কি প্রভাব পরিলক্ষিত হবে। এটা হচ্ছে আমার জাস্ট কোশ্চেন। এই কোশ্চেন থেকে আমি 4টা আনসার নেব। ধরো দায় বাড়বে, এটা একটা নিলাম, ও দায় কমবে, এটা একটা নিলাম। এখানে আমি উপরের অংশটাকে মুছে দিচ্ছি। তাহলে ক যদি এটা হয় যে বাড়বে ও দায় কমবে, এটা একটা। খতে কি হবে, খতে একটা লিখলাম, দায় বাড়বে মালিকানা সত্ত্ব কমবে, দায় বাড়বে ও মালিকানা সত্ত্ব কমবে। গতে আরেকটা লিখলাম, মালিকানা সত্ত্ব বাড়বে ও দায় কমবে, কমবে। লাস্ট ওয়ান, মালিকানা সত্ত্ব বাড়বে, লাস্ট ওয়ান, ও কমবে, একসাথে লিখলাম। তাহলে একটু খেয়াল করো তো আমার প্রশ্নটা কি ছিল। প্রশ্নটা ছিল যে 5,000 টাকার প্রদেয় বিল যদি আমরা 5,000 টাকার প্রদেয় বিলে যদি আমরা স্বীকৃতি প্রদান করি,
তো স্বীকৃতি প্রদান করলে তোমার কি প্রভাবটা পড়বে, হিসাব সমীকরণে কি প্রভাব লেখা আছে? দায় বাড়বে ও প্রথমটা কি ছিল? দায় বাড়বে ও দায় কমবে। একটু খেয়াল করো তো, আমরা যদি প্রদেয় বিলের স্বীকৃতি প্রদান করি, প্রদেয় বিলে কাকে স্বীকৃতি দেই? কেউ বলতে পারো? পাওনাদারকে। পাওনাদার কিভাবে ক্রিয়েট হয়? যার কাছ থেকে আমরা পণ্য ধারে ক্রয় করেছি, সেই কারণে আমার পাওনাদার সৃষ্টি হয়েছে। সেই পাওনাদারকে যদি বলি যে ভাই আমি আপনার টাকাটা 2 মাস পরে পরিশোধ করব, সেই ক্ষেত্রে স্বীকৃতিপত্র দিব একটা কাগজের মধ্যে, জাস্ট সাইন করে দিব। এটা একটা ডকুমেন্ট যে ওইটা যদি আমি পরিশোধ না করি পরবর্তীতে কিন্তু মামলা হবে। এই যে একটা মানে চুক্তিপত্র, এই যে একটা দলিল দস্তাবেজের মতো, তাহলে পাওনাদারকে যদি আমি দেই তাহলে পাওনাদার আর থাকলো না, পাওনাদারই নাম ক্রিয়েট হবে প্রদেয় বিল। তাহলে একদিকে পাওনাদার কমে যাবে, আর প্রদেয় বিলের টাকা যেহেতু আমরা এখনো পরিশোধ করি নাই, যার কারণে প্রদেয় বিলটা কি হবে? ক্রেডিট হবে, মানে বেড়ে যাবে। সুতরাং এই যে লিখছে দায় বাড়বে এবং দায় কমবে, এটাই হবে। এখানে তোমরা গোল্লাটা ভরাট করে দিবে। ওই যে ভরাট করলে তোমার এটা কি হয়ে যাবে? শুদ্ধ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছ। সুতরাং খ, গ এবং ঘ এটা কিন্তু হবে না। তো যদি আমি ভেঙে ভেঙে আলোচনা করি, এই তোমাদের কি বলবো, ভিডিওটা একটু দীর্ঘায়িত হয়ে যায়, কিন্তু যদি শেখার ইচ্ছা থাকে তাহলে তোমাদের শুনতে হবে, কিছু শিখতেও পারবে। এটা যে শুধুমাত্র তোমার এই অনার্সে ভর্তির জন্য ইফেক্টিভ হবে বিষয়টা কিন্তু তা নয়। বিষয়টা হচ্ছে এখানে তোমার জানার যে একটা মাত্রা, জানার যে একটা পরিধি, সেটাও কিন্তু অনেকাংশে বেড়ে যাবে। সো তোমরা লেকচারটি দেখো, যদি তোমাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। সো থ্যাংকস ফর ওয়াচিং। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর যদি কোনো মন্তব্য থাকে, যদি কোনো সাজেস্ট থাকে আমাকে বলো, আমি তোমাদের মাঝে সেটা আবার বিস্তারিতভাবে আলোচনা করব। সেই পর্যন্ত যে যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।